জুট স্পিনিং এর যদি আমরা বলি জুট স্পিনিং ফ্রেমের কাজ কি? তো ৩ টা কাজ হবে যেটা আমরা কটনের রিং স্পিনিং এর সময় হচ্ছে আমরা দেখেছিলাম কিংবা কটনের রোভিং ফ্রেমে যে কাজগুলি ছিল ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং। কারণ এখানেও আমাদের একই কাজ। ১ম কাজ হচ্ছে জুট স্পিনিং মেশিনে সবার ১ম জুটের ফিনিশার ড্রোন যেই স্লাইভার ছিল সেই স্লাইভারটাকে ১ম এ হচ্ছে ড্রাফট দিতে হবে। তারপর ইয়ার্নের মধ্যে স্ট্রেংথ নিয়ে আসার জন্য পর্যাপ্ত পরিমাণে টুইস্ট দিতে হবে। এবং সবার শেষে একটা উপযুক্ত রিং ববিনের মধ্যে জুটের ইয়ার্ন গুলিকে হচ্ছে ওয়াইন্ডিং করে ফেলতে হবে। তো ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং এই ৩ টা হচ্ছে কটনের রিং যেমন কাজ ছিল কটন রিং ফ্রেমে, ঠিক তেমনি ভাবে আমাদের জুট স্পিনিং ফ্রেমেও আমাদের এই কাজগুলোই আছে যে ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং। তো ড্রাফটিং এর ক্ষেত্রে আমাদের জুট স্পিনিং সিস্টেমে আমরা একটুখানি পার্থক্য দেখি। সেটা হচ্ছে কটনে যেরকম আমরা সিম্পলি হচ্ছে 3/3 বা 4/4 টপ রোলার, বটম রোলারের সমন্বয়ে তৈরি হওয়া যে ড্রাফটিং সিস্টেম, জুটের ড্রাফটিং সিস্টেমটা একটুখানি আলাদা। আ এখানে হচ্ছে আমরা ৩ ধরনের স্পিনিং সিস্টেম দেখতে পাবো। একটা হচ্ছে স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেম, তারপরে হচ্ছে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেম এবং ৩ নম্বরে হচ্ছে ভি গ্রুভড রোলার ড্রাফট সিস্টেম। এখানে আমরা এই ৩ ধরনের স্পিনিং সিস্টেম খুঁজে পাবো। তো ৩ ধরনের স্পিনিং সিস্টেমটাই আমরা দেখার চেষ্টা করব যে কি কম্পোনেন্ট সেখানে থাকে এবং কম্পোনেন্ট গুলির কাজ কি। আর এর সাথে আমরা এটাও দেখার চেষ্টা করব যে কিভাবে আমাদের এখানে টুইস্টিং হচ্ছে এবং কিভাবে প্যাকেজ বিল্ডিংটা হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু করছি তাহলে। তোমাদেরকে সাউন্ডটাও আমি শেয়ার করে দেই। V-grouped roller draft system. ৩ টা পদ্ধতি। Containing rollers. এর মধ্যে সবার ১ম এ আমরা জানার চেষ্টা করব হচ্ছে স্লিপ ড্রাফট স্পিনিং ফ্রেম সম্পর্কে। তো স্লিপ ড্রাফট স্পিনিং ফ্রেমে হচ্ছে এখানে প্রথমত ১০০ থেকে ১১০ টা স্পিন্ডল থাকে। নাম্বার অফ স্পিন্ডল দিয়েই তো তোমরা জানো যে কোনো একটা ফ্রেমের মেশিন ফ্রেমে যেই ফ্রেমগুলিতে স্পিন্ডল থাকে নাম্বার অফ স্পিন্ডল দিয়ে আমরা মেশিনের ক্যাপাসিটি কে বুঝে নেই। তো এই ১০০ অথবা ১১০ টা স্পিন্ডলের ক্ষেত্রে পিচ অর্থাৎ পাশাপাশি ২ টা স্পিন্ডলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 and 1/4 ইঞ্চ। 4 and 1/4 ইঞ্চ। তারপরে তাদের মার্কেট প্রাইস হচ্ছে শেয়ার 80%। তারপর হচ্ছে যদি আমরা এখানে তোমার ইয়ার্ন বানাতে চাই তাহলে হচ্ছে হেসিয়ান ওয়ার্প, হেসিয়ান ওয়েফট এবং স্যাকিং ওয়ার্প, স্যাকিং ওয়েফট ইয়ার্ন হচ্ছে এখানে আমরা বানাতে পারবো। ইয়ার্ন কাউন্ট হবে হচ্ছে অ্যারাউন্ড 7 থেকে 16 পাউন্ডস পার স্পাইন্ডেল। পাউন্ডস পার স্পাইন্ডেল মানে তো তোমরা জানো যে ১৪,৪০০ গজ ইয়ার্নের ওয়েট কত পাউন্ড, সেটাই হচ্ছে পাউন্ডস পার স্পাইন্ডেল। ম্যাক্সিমাম ফ্লায়ার স্পিড হচ্ছে ৪,০০০ আরপিএম যদি টু লেগেড ফ্লায়ার হয়। আর যদি ব্যাকস্টার ফ্লায়ার হয় তাহলে ৪,২৫০ আরপিএম। আমরা তার মানে ফ্লায়ার শব্দটা পাওয়া গেল। তো কটনের রোভিং ফ্রেমও কিন্তু আমরা হচ্ছে ফ্লায়ার শব্দটা পেয়েছিলাম। ওইখানে টুইস্টিং এলিমেন্ট ছিল হচ্ছে একটা ফ্লায়ার। তার মানে আমাদের এই জুটের স্পিনিং মেশিনেও হচ্ছে ফ্লায়ারের মাধ্যমে টুইস্ট দেওয়া হবে। আমাদের এখানে ২ ধরনের ফ্লায়ার আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে টু লেগেড ফ্লায়ার। টু লেগেড ফ্লায়ার হচ্ছে যেটা তোমরা কটনের রোভিং ফ্রেমে দেখেছো ঠিক ঐরকমই। আকৃতিতে অবশ্য বেশ ছোট। আরেকটা হচ্ছে ব্যাকস্টার ফ্লায়ার। এটা দেখতে কিরকম হয় এটাও আমরা হচ্ছে একটু পরে ভিডিওতে দেখব। তারপরে যেটা রিচ, রিচ হচ্ছে অ্যারাউন্ড 10 ইঞ্চ। 10 ইঞ্চ রিচ মানে কি? রিচ হচ্ছে মেশিনের রিটেইনিং রোলার থেকে হচ্ছে তোমার ড্রয়িং রোলার পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে রিচ। জুট ড্র ফ্রেমও এই শব্দটা আমরা দেখেছিলাম কারণ জুট ড্র ফ্রেমও তো হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। রিটেইনিং রোলার এবং ড্রয়িং রোলারের সমন্বয়ে তৈরি হওয়া ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক সেই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটাই আমাদের এই জুট স্পিনিং ফ্রেমেও থাকবে, কিছুটা পার্থক্য হবে। সামনের দিকে And আগাই। drawing rollers is আচ্ছা, এখানে কি কম্পোনেন্ট আছে সেটা একটু আমরা দেখে নেই। এটা হচ্ছে তোমার মেশিনের স্টার্টিং এন্ড। এখানে সবার ১ম এ আছে হচ্ছে একটা স্টার্টিং হ্যান্ডেল। এটাকে যদি আমরা হচ্ছে দিয়ে মেশিন চালু করব। তারপরে মেশিন যদি চালু করি, মেশিন চালু করা বলতে তো আসলে মোটর চালু করা। তো মোটর চালু করলে সবার নিচে হচ্ছে মোটর পুলি, মোটর পুলিটা চালু হয়ে যাবে। তো মূলত মেশিন কম্পোনেন্টের কাছে মোশন হচ্ছে পৌঁছানোর জন্য কাজে লাগবে আমার মেশিন পুলি। এখন এখন এই মোটর পুলি থেকে মেশিন পুলিতে যদি মোশন ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, আহ, মোটর পুলি থেকে যদি মেশিন পুলিতে যদি মোশন ট্রান্সফার করার প্রয়োজন পড়ে আমাদেরকে হচ্ছে একটা বেল্টের হেল্প নেওয়া লাগবে। সেই বেল্টটাকে এখানে বলা হয়েছে লেনিক্স বেল্ট। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা বেল্ট দিয়ে মোশন ট্রান্সফার করা হয়েছে।
যেন মোশন মোটর পুলি থেকে মেশিন পুলিতে চলে যায়। তো মোশন ট্রান্সফার করার জন্য যে বেল্ট ব্যবহার করব, অবশ্যই কিন্তু এই বেল্টের মধ্যে হচ্ছে আমার উপযুক্ত পরিমাণ টেনশন রাখা দরকার। নয়তো দেখা যাবে কি যে মোটর পুলি ঘুরলো কিন্তু মেশিন পুলি ঘুরলো না। তো এই মোশনটুকুকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই একটা উপযুক্ত টেনশন থাকতে হবে। এই টেনশনটা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে জকি পুলি। আমরা যখনই ট্রিগারটা নিচে নামাবো, জকি পুলিটা সামনের দিকে গিয়ে এই বেল্টটাকে ধাক্কা দিয়ে ধরে রাখবে। এই মোটামুটি হচ্ছে আমাদের এখানকার পরিচিতি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এইমাত্র কি শুরু হইলো স্যার? 3-4 মিনিট আগে শুরু হয়েছে। Starting আচ্ছা স্যার handle is released by pushing the trigger জি বলো। স্যার এই মেশিন থেকে কি শুরু হয়েছে? জি জি। আচ্ছা আচ্ছা স্যার। arm. With downward movement of starting handle, the jockey pulley tightens the Lennox belt by lever and weight arrangement. Motion is transmitted from motor to machine pulley and on to the cylinder. আচ্ছা, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মোশন মোটর পুলি থেকে আহ, গেল মেশিন পুলিতে, এবং মেশিন পুলি থেকে মোশনটা চলে আসবে সিলিন্ডারে। এখানে তোমার একটা গোলাকার শ্যাফট আছে, এটা হচ্ছে একটা গোলাকার শ্যাফট, এটাই হচ্ছে সিলিন্ডার। Where crowns of two consecutive flyers get drive from the cylinder. তো আমাদের এখানে ফ্লায়ারকে মোশন পৌঁছানো হয় সিলিন্ডার থেকে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা সিলিন্ডার ঘুরবে, সিলিন্ডার মোশন পায় হচ্ছে ওই মেশিন পুলি থেকে। মেশিন পুলি যদি ঘুরে তাহলে সিলিন্ডার ঘুরে, এবং সিলিন্ডারের সাথে প্রত্যেকটা ফ্লায়ারই একটা টেপ দিয়ে হচ্ছে জড়িত। এই টেপটাকে বলা হয় লিস্টিং। এই সাদা টেপটা প্রত্যেকটা হচ্ছে ফ্লায়ারকে ঘিরে রেখেছে। তো সিলিন্ডার যদি ঘুরে তাহলে টেপ ঘুরে, এবং টেপ ঘুরলে টেপের আরেক মাথায় থাকা যে ফ্লায়ার, সেই ফ্লায়ারটাও হচ্ছে ঘুরতে শুরু করে। তো এই টেপের সাথে উপযুক্ত পরিমাণ টেনশন রাখার জন্য এখানে একটা টেনশন পুলি আছে। এই যে গোলাকার একটা পুলি আছে, এটাকে বলা হয় টেনশন পুলি। টেনশন পুলির কাজ হচ্ছে যেন এই সিলিন্ডার এবং ফ্লায়ার যে বেল্টের দ্বারা কানেক্টেড, সেই বেল্টের মধ্যে উপযুক্ত পরিমাণ টেনশনকে বজায় রাখা। Cylinder and wire crowns are connected by a cotton or synthetic tape called listing, which is tensioned by tension pulleys and dead weight. এই ডেড ওয়েট গুলির কাজ হচ্ছে, যেমন এই যে এটা একটা ডেড ওয়েট, এটা একটা ডেড ওয়েট, এদের কাজ হচ্ছে ওই যে টেনশন পুলি যেটাকে দেখছো, এটাকে বাইরের দিকে টান দিয়ে সে টেনে ধরে রাখে, যাতে করে ওই লিস্টিং এর মধ্যে উপযুক্ত পরিমাণ টেনশন অ্যাপ্লাই করা যায়। And also to drawing and retaining rollers through gearing. আর যে ড্রয়িং এবং রিটেনিং রোলার থাকবে, সেখানে মোশন পৌঁছাবে হচ্ছে গিয়ারিং এর মাধ্যমে। মেশিন পুলি থেকে গিয়ারিং এর মাধ্যমে হচ্ছে মোশন পৌঁছাবে ড্রয়িং এবং ড্রয়িং রোলার, তারপর রিটেনিং রোলার এদের কাছে। From the other end of the retaining roller, the motion is এরপরে আমরা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে চলে যাব, যে হচ্ছে প্রথমে আমরা দেখব স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেম সম্পর্কে। আমরা তো একটু আগে দেখে এসেছি যে আমাদের এখানে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেম, এবং আরেকটা হচ্ছে ভি গ্রুভড রোলার ড্রাফট সিস্টেম। তো এর মধ্যে যেটা হচ্ছে স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেম, এই স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেমের মধ্যে যে কম্পোনেন্ট গুলি থাকবে সেটা আমি একটু এখান থেকে আগে বলে দিই, পরে আমরা ভিডিওতে দেখবো। আর সবার শুরুতে উপরের দিকে শুরুতে আছে রিটেনিং রোলার এবং রিটেনিং প্রেসিং রোলার। সবার সামনে আছে ড্রয়িং রোলার এবং ড্রয়িং প্রেসিং রোলার। এই দুই জোড়া রোলার তো আমাদের জুট ড্রয়িং এও ছিল। মাঝখানে এক জোড়া রোলার আছে, নিচেরটাকে বলা হয় হচ্ছে মিড ড্রাফট রোলার, এবং উপরেরটাকে বলা হয় হচ্ছে আইডলার রোলার। এইটা হচ্ছে নতুন। আরেকটা এখানে কালো রঙের একটা গাইড আমরা দেখতে পাচ্ছি, এই গাইডটাকে বলা হয় হচ্ছে ব্রেস্ট প্লেট। তো ব্রেস্ট প্লেট যেটা করে,
সে হচ্ছে ফাইবারটাকে সোজাসুজি ড্রাফটিং জোন হয়ে বের হতে দেয় না, বরঞ্চ সে ম্যাটেরিয়ালটাকে একটু নিচের দিকে চাপ দিয়ে রাখে, যাতে করে ফাইবারগুলি একটা লঙ্গার পাথ অতিক্রম করতে যেন বাধ্য হয়। এবং এর ফলে যেটা হয়, লঙ্গার এবং শর্টার সমস্ত ফাইবারকে নিয়ন্ত্রণে রাখাটা সুযোগ আসে। তো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেমের বেসিক কম্পোনেন্ট গুলি। আর অবশ্যই এখানেও কন্ডেন্সার আছে, যেমন এখানে রিটেনিং এবং রিটেনিং প্রেসিং এর আগে একটা কন্ডেন্সার আছে, মিড ড্রাফট এবং আইডেলার রোলারের আগে একটা কন্ডেন্সার আছে, এবং ড্রয়িং প্রেসিং এর আগেও কিন্তু একটা কন্ডেন্সার আছে। তো সুতরাং হচ্ছে কন্ডেন্সার সহকারেই এই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে থাকবে। তো 3 জোড়া রোলারের সামনেই 3টা কন্ডেন্সার। A two-legged flyer, and the yarn is wound on a package. ড্রয়িং রোলার, ড্রয়িং প্রেসিং রোলার দেখানো হচ্ছে, আর সবার উপরে হচ্ছে রিটেনিং এবং রিটেনিং প্রেসিং। এই যে এটা কন্ডেন্সার, এটা লাল রঙের কন্ডেন্সার হয়ে The sliver রিটেনিং রোলার। enters the drafting zone রিটেনিং প্রেসিংটা আমরা দেখতে পাচ্ছি, রিটেনিং রোলারটা নিচে ওই একটু দেখা যাচ্ছে। through a pair of retaining and retaining pressing rollers with lever arrangement having hanging weight of 4 pounds. Both rollers have flutes. এখন এই রিটেনিং এবং রিটেনিং প্রেসিং রোলারের মধ্যে তো একটা নির্দিষ্ট প্রেসার দিতে হবে। সেই প্রেসার দেওয়ার জন্য আমাদের এখানে হচ্ছে 4 পাউন্ডের ওয়েট ব্যবহার করা হয়, এবং হচ্ছে ম্যাটেরিয়াল অনুযায়ী বা কাউন্ট অনুযায়ী এই ওয়েটটা ভ্যারি করতে পারে। The pressure on the sliver is adjustable by shifting the weight on the lever. Next is an adjustable breastplate. This keeps the sliver tight during the movement of sliver through the drafting zone. This ensures controlled delivery of short and long fibers through the mid-draft rollers. Next is a deep-fluted mid-draft roller and a deep-fluted dumbbell-shaped self-weighted idler roller. না বুঝলে যেখানে বুঝবা না আমাকে জিজ্ঞেস করবা, যদি কোনো কিছু না বুঝে থাকো সেটা আমি আবার ব্যাখ্যা করার চেষ্টা করব। অবশ্যই ইংরেজিটা খুব সহজ, এমনি বুঝে ফেলার কথা একটু খেয়াল করলে। স্যার এই যে স্যার এই ছবিটা আছে না স্যার, এটা স্যার মেশিনে স্যার চিনতে পারলাম না স্যার, মেশিনে স্যার কোনটা? এই যে ড্রয়িং প্রেসিং রোলার। আমি তো মেশিনে স্যার জিনিসটা স্যার আমি একদম স্যার বুঝতে পারতেছি না। এই যে এটা রিটেইনিং প্রেসিং রোলার, তার নিচেরটা রিটেইনিং রোলার। রিটেনিং রোলার নিচে। Through a pair তারপরে লালটা হচ্ছে ব্রেস্ট প্লেট। ও জি স্যার, of retaining ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তার সামনের দুইটা রোলারই ড্রয়িং প্রেসিং রোলার। and retaining pressing rollers, এই যে এটা হচ্ছে উপরের আইডেলার রোলার। dumbbell-shaped self-weighted idler roller. প্রত্যেকটাই বলে আসা হয়েছে। এই যে এখানে এটা হচ্ছে মিড ড্রাফট রোলার, নিচেরটা এটা মিড ড্রাফট রোলার, এই লালটা ব্রেস্ট প্লেট, ওটা রিটেনিং রোলার। এই উপরে লালগুলি হচ্ছে কন্ডেন্সার, যেখানে হয়তো আমাদের এই ভিডিওতে কন্ডাক্টর বলা হবে। Finally, আর এটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। এই কালো বড় রোলারটা ড্রয়িং প্রেসিং রোলার। ড্রয়িং প্রেসিং রোলারের নিচেই হচ্ছে ড্রয়িং রোলার। there are drawing and drawing pressing rollers. Flyer. Nowadays, Baxter Flyer draft pinion. Higher draft pinion means lower draft and vice versa. আমাদের মেশিনগুলিতে ড্রাফট এবং টুইস্ট চেঞ্জ করার জন্য উপায় হচ্ছে আমাদেরকে কিছু গিয়ারিং এ চেঞ্জ করতে হয়। যেরকম বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি হচ্ছে ধরা যাক যখন আমি ড্রাফট চেঞ্জ করব, মনে করো আমি হচ্ছে ড্রাফট আসলে কার উপরে নির্ভর করে? অবশ্যই ড্রাফটিং রোলারের সারফেস স্পিডের উপরে নির্ভর করে, তাই না? যে মনে করো ব্যাক রোলার থেকে ফ্রন্ট রোলারের হচ্ছে সারফেস স্পিড যত বেশি, ড্রাফট কিন্তু তত বেশি হবে।
এখন আমি যদি চাই যে ড্রাফট কমাতে, নিশ্চয়ই আমাকে হচ্ছে কোন একটা রোলারের সারফেস স্পিড কমায় ফেলতে হবে। তো এখন এই রোলারের সারফেস স্পিড কমানোর জন্য রোলার যেই গিয়ারিং এর মাধ্যমে মোশন পাচ্ছে সেই গিয়ারটার আমাকে চেঞ্জ করতে হবে। তো যেই গিয়ার চেঞ্জ করলে আমার হচ্ছে মেশিনের ড্রাফট চেঞ্জ হয় তাকে বলা হয় ডিসিপি, ড্রাফট চেঞ্জ পিনিয়ন। অর্থাৎ যেই গিয়ার চেঞ্জ করার দ্বারা আমার মেশিনের ড্রাফট চেঞ্জ হয় তাকে বলা হয় হচ্ছে ড্রাফট চেঞ্জ পিনিয়ন। তো এখানে যেটা করে যে আমি যদি এই ড্রাফট চেঞ্জ পিনিয়ন আমি হচ্ছে যেমন এখানে 65 টিথের একটা ড্রাফট চেঞ্জ পিনিয়ন আছে, এটা যে গায়ে লেখা আছে 65, তার মানে এর গায়ে এরকম 65টা দাঁত খুঁজে পাওয়া যাবে। আমি যদি 65 টিথের জায়গায় হচ্ছে একটা 75 টিথের হচ্ছে গিয়ার বসায় দিই তাহলে ড্রাফটের মান দেখা যাবে কমে যাবে। এবং যদি আমি 65-র জায়গায় একটা 55 টিথের গিয়ার বসায় দিই তাহলে দেখা যাবে যে ড্রাফটের মান বেড়ে যাবে। অর্থাৎ এই গিয়ারটা পরিবর্তনের দ্বারা আমরা ড্রাফটের হচ্ছে কম বেশি করতে পারি। কোনো না কোনো একটা রোলারের ওই ড্রাফটিং রোলারের সারফেস স্পিডকে কমায় হচ্ছে অথবা বাড়ায় আমরা এই ড্রাফটের কম বেশিটা করি। আর যেহেতু এই ড্রাফটিং জোনে মোশন গিয়ারের মাধ্যমে আসছে, কাজেই এই মোশনের ভ্যারিয়েশন যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে গিয়ার চেঞ্জ করতে হবে। আর ড্রাফট চেঞ্জ করার জন্য যেই গিয়ার তাকে বলা হয় ডিসিপি, ড্রাফট চেঞ্জ পিনিয়ন। তো আমাদের এই মেশিনের জন্য এই 65 লেখা গিয়ারটা হচ্ছে ড্রাফট চেঞ্জ পিনিয়ন। এটা যদি আমরা বড় টিথের একটা গিয়ার ব্যবহার করি, বেশি টিথের, তাহলে হচ্ছে ড্রাফট কমে যাবে। আর যদি অল্প টিথের একটা গিয়ার ব্যবহার করি তাহলে ড্রাফট বেড়ে যাবে। Draft constant divided by draft pinion gives draft. We are now observing the twisting and winding zone with Baxter flyer. Nowadays, Baxter flyer is mostly used instead of two-legged flyer. The legs of two-legged flyer expand during rotation. Baxter flyer has ensured higher flyer speed without any expansion. তো এই টু লেগেড ফ্লায়ার তো দেখেই চেনা যাচ্ছে যে দুইটা পা থাকবে। আর ব্যাকস্টার ফ্লায়ার হচ্ছে একটুখানি ক্লোজড সারফেস, ওইটার হচ্ছে কোনো দুইটা লেগ নাই, এটা পুরোটাই একটা ক্লোজড চেম্বারের মতো। To the bobbin through the flyer eye. At each এবং ব্যাকস্টার ফ্লায়ারের ক্ষেত্রে স্পিড বেশি ব্যবহার করা যায়, তাই সেটাই এখন বেশি জনপ্রিয়। টু লেগেড ফ্লায়ারের ক্ষেত্রে আমাদের কটনের সাথে একটুখানি পার্থক্য আছে। কটনে তো বিশাল বড় আকৃতির ছিল, একটা হলো লেগ ছিল, এখানে কোনো হলো লেগ টেগ নেই। তোমার হচ্ছে ফ্লায়ার টপ দিয়ে ইয়ার্নটাকে নিয়ে এসে সাথে সাথে হচ্ছে এই যে ফ্লায়ারের লেগের চারপাশ দিয়ে হচ্ছে পেঁচিয়ে ফেলা হয়। সুতরাং এখানে কোনো হলো লেগের ব্যবহার হচ্ছে এখানে হয় না। two-legged flyer. In case of two-legged flyer, the yarn after passing through warp cap and warp crown hole is wrapped round a leg of the flyer and then passes to the bobbin through a flyer eye called NKI. Due to the direct contact of jute yarn and steel, the steel body gets cuts. Due to centrifugal force, the legs of the flyer expand during its rotation and also inches, then twist per inch, that is TPI, inserts. আর যদি বলি টুইস্ট কিভাবে হয়, টুইস্ট কিন্তু যেহেতু আমাদের এখানে টুইস্টিং এলিমেন্ট হচ্ছে ফ্লায়ার, তাই সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের এখানে টুইস্টিং এলিমেন্ট হচ্ছে ফ্লায়ার, তাই সেক্ষেত্রে কিন্তু ফ্লায়ার হচ্ছে প্রত্যেকটা ফ্লায়ার এক একটা করে রোটেশন দিবে। প্রত্যেকটা ফ্লায়ারের এক একটা হচ্ছে তোমার রোটেশন ম্যাটেরিয়ালের মধ্যে এক একটা হচ্ছে টুইস্ট নিয়ে আসবে। কারণ হচ্ছে ঠিক কটনের ক্ষেত্রে যেরকম ছিল যে ম্যাটেরিয়ালের হচ্ছে এক প্রান্ত ড্রাফটিং জোনে আটকানো থাকে, আরেক প্রান্ত হচ্ছে প্যাকেজের গায়ে আটকানো। মাঝপথে হচ্ছে ফ্লায়ার করে কি ম্যাটেরিয়ালটাকে নিয়ে ইয়ার্নটাকে নিয়ে চারপাশ দিয়ে একবার ঘুরায় নিয়ে আসে। তো এই প্রত্যেকটা ঘূর্ণন ম্যাটেরিয়ালের মধ্যে এক একটা কমপ্লিট টুইস্ট তৈরি করে। এভাবেই ফ্লায়ারের মাধ্যমে ঠিক কটনে যেরকম যেই মেকানিজম ছিল আমাদের ওখানেও হচ্ছে এখানে একই মেকানিজম থাকে। তো এখানে আর বিশেষ কোনো হচ্ছে পার্থক্য নাই। তো যেটা বলছিলাম, আমাদের এই রোভিং এর ক্ষেত্রে যেটা হবে যে কটনের রোভিং ফ্রেমের ক্ষেত্রে ফ্লায়ার যেভাবে টুইস্ট দিত এখানেও ঠিক একই রকম ভাবে টুইস্ট দিবে, বিশেষ কোনো পার্থক্য নেই। এটা শুধু আকৃতিতে মাত্র ছোট, এখানে হলো লেগ নাই কিংবা প্রেসার আর্ম নাই, এই ধরনের কিছু পার্থক্য আছে, কিন্তু হচ্ছে তোমার মেকানিজম তো একই। তো টুইস্টিং নিয়ে এখানে আর বিস্তারিত ভাবে বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমরা বরঞ্চ একটু ওয়াইন্ডিং নিয়ে কথা বলি যে আমাদের এখানে ওয়াইন্ডিংটা কিভাবে হয়। আসলে ওয়াইন্ডিং এর মধ্যে যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাকেজ বিল্ডিং। প্যাকেজ বিল্ডিং এর ক্ষেত্রে যেটা জরুরি জিনিস, যে প্যাকেজ বিল্ডিং কেন জরুরি, কারণ হচ্ছে আমাদের
রিং ববিন এখানে যেটা আমরা দেখব, সেই রিং ববিনের মধ্যে আমি যদি চাই নিচ থেকে উপর পর্যন্ত প্যাকেজের পুরো অংশ জুড়ে হচ্ছে পারফেক্টলি ইয়ার্ন হচ্ছে ওয়াইন্ডিং করা থাকুক, তাহলে কিন্তু আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে হয় ফ্লায়ার কিংবা প্যাকেজ, কাউকে না কাউকে উপরে নিচে উঠানামাতে হবে। কটনের রোভিং ফ্রেমও ফ্লায়ার স্থির থাকে, আমাদের এই জুটের স্পিনিং ফ্রেমও কিন্তু ফ্লায়ার স্থির। তো যেই ববিন, সেই ববিনগুলি হচ্ছে একবার উপরে উঠে এবং আরেকবার নিচে নামে। তো এই ববিনগুলি যে ফ্রেমের উপরে বসানো তাকে বলা হয় ববিন রেইল। তো আমাদের এখানে ববিন রেলকে কিভাবে উপরে উঠানো হয় এবং কিভাবে হচ্ছে নিচে নামানো হয়, এই জিনিসটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। The stop motion is also not activated. After a little building of bobbin, the T levers are actuated and so the stop motion starts working. We are now observing the basic mechanism. এখানে হচ্ছে বেসিক মেকানিজমটাকে বোঝানো হয়েছে এই ডায়াগ্রামের মাধ্যমে। মূল আসলে যে এখানে ক্যারিশমা যার, সে হচ্ছে একটা হার্ট সাইজের একটা ক্যাম। তো সেই হার্ট সাইজের ক্যাম হচ্ছে যে এটা আমি যেখান থেকে কাটসার দেখাচ্ছি, এটা কিন্তু একটা হার্ট শেপ ক্যাম। এবং হার্ট শেপ ক্যামটা হচ্ছে একটা ইসেন্ট্রিক শ্যাফট, কারণ সে যেখান থেকে মোশন পাচ্ছে এটা তার সেন্টারে নাই, সে মোশন পাচ্ছে হচ্ছে এই যে নীল রঙের একটা ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছে, এই পয়েন্ট থেকে হচ্ছে এই হার্ট ক্যামটা মোশন পায়। তো এই হার্ট ক্যামটা যে এখান থেকে সে মোশন নিচ্ছে, এটাকে আমরা ইসেন্ট্রিক কেন বললাম, কারণ এই মোশনের সেন্টারটা আসলে এই শ্যাফটের বা এই কম্পোনেন্টের সেন্টারে নাই। এক এক জায়গা থেকে এক এক প্রান্তের দূরত্ব এক এক রকম। The যেমন basic যখনই mechanism এই হার্ট ক্যামের এই হার্টের খাদের অংশটা হচ্ছে আসবে, তখন কিন্তু এটা নিচু একটা অংশ এবং হার্ট ক্যামের উপর একটা লিভার আছে, এই লিভারটাকে বলা হয় হার্ট লিভার। হার্ট লিভারটা নিচে নেমে গেল। হার্ট লিভার যদি নিচে নেমে যায় তাহলে হচ্ছে কানেক্টিং রড হয়ে এই নিচে নেমে যাওয়াটা হচ্ছে শেষ পর্যন্ত চেইনে চলে যায় এবং চেইনটাও নিচে নেমে যায়। চেইনের মাথায় এটা হচ্ছে ববিন রেল। তো সবাই নিচে নেমে গেল হার্ট লিভার যখন নিচে নামে। পুনরায় যখন মেশিন ঘুরতে থাকে, behind the bobbin এখন কিন্তু আবার প্যাকেজ উপরে উঠতেছে, কারণ উঁচুতে উঠে যাচ্ছে হার্ট লিভার। building motion. এই হার্টের যেই সবচেয়ে উঁচু অংশটা, এই নাকটা যখন হার্ট লিভারের নিচে আসবে তখন কিন্তু হার্ট লিভারটা সবচেয়ে উঁচুতে উঠে গেল, কানেক্টিং রডটা উপরে উঠে গেল, সেই সাথে চেইনও উপরে উঠে গেল, আর চেইনের মাথায় থাকা ববিন রেলও উপরে উঠে গেল। এইভাবে একটা হার্ট ক্যামের মাধ্যমে আমরা হচ্ছে ববিন রেলটাকে উপরে উঠে এবং নিচে নামাই। আমাদের কটনের রিং ফ্রেমেও কিন্তু এই পদ্ধতিটা বেশ হচ্ছে ব্যবহার করা হয়, জনপ্রিয়। কটন স্পিনিং এর ক্ষেত্রেও যে রেল গুলিকে উঠানামা করানোর কাজে এটা ব্যবহার করা হয়। এই যে এটা হচ্ছে হার্ট ক্যাম, এটা হার্ট ক্যাম দেখে নিশ্চয়ই চিনতে পারতেছো। তো হার্ট ক্যামের এই জায়গায় যদি আসে, এই নিচের অংশটা যখন হচ্ছে হার্ট লিভারে আসবে তখন হচ্ছে হার্ট লিভারটা সবচেয়ে নিচে চলে যাবে এবং ববিন রেলও নিচে নেমে যাবে। আর এখন সবচেয়ে উঁচু জায়গায় আছে, হার্ট লিভারটাও সবচেয়ে উঁচু, তাই হচ্ছে আমাদের যেই ববিন রেল সেটাও সবচেয়ে উঁচু। এটাই হচ্ছে হার্ট লিভার, এটা হার্ট লিভার এবং নিচে হচ্ছে কানেক্টিং রড, নিচে এটা কানেক্টিং রড। Bobbin building motion, that is up and down movements of bobbin rail, is actuated by a hard cam through levers, pulley and chain. এই যে এটা ববিন রেল, এই যে এটা ববিন রেল, এই রিং ববিন গুলি হচ্ছে যে মেশিন ফ্রেমে বসানো, এটাই ববিন রেল। এই যেটা নিচে নামতেছে, কারণ এই যে কানেক্টিং রড দেখা যাচ্ছে একটা, এই কানেক্টিং রডটা নিচে নামতেছে, সরি কানেক্টিং রড, এবং এটা হচ্ছে হার্ট লিভারটা নিচে নামতেছে, তাই এই হার্ট লিভার নিচে নামছে মানে তোমার দিতেছি আমি দোন এলাকা আমি লয়েছি। আরে বাবারে বাবা। আচ্ছা, তো নিচে নামলো মানেই হচ্ছে এই কেন নিচে নামলো, সেটা হচ্ছে এই হার্ট ক্যামের নিচু অংশটা হার্ট লিভারের নিচে আছে, এই জন্য। With one complete rotation of cam movement, one complete up and down movement of bobbin rail occurs. আবার যখন হার্ট লিভারটা উপরে উঠছে তখন ববিন রেলটাও কিন্তু উপরে উঠে যাচ্ছে। এই এখন সবচেয়ে উপরে আছে।
এই হচ্ছে মোটামুটি আমাদের স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেমের টুইস্টিং, ওয়াইন্ডিং, এই তো, আর হচ্ছে স্পিনিং সিস্টেম সম্পর্কে। তো বাকি স্পিনিং সিস্টেমের মধ্যে আমাদের হাতে রইল আর দুইটা, একটা হচ্ছে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেম, আর একটা হচ্ছে ভি গ্রুপ রোলার ড্রাফট স্পিনিং সিস্টেম। অন্য স্পিনিং সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র ড্রাফটিংটাই আলাদা হবে, টুইস্টিং ওয়াইন্ডিং এর জন্য মেকানিজম একই। তো আমরা একটু অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমের ভিডিওটা একটু দেখে আসি। Count range of 6 to 16 pound per spindle with a maximum fly speed of 4,500 RPM. আচ্ছা, এখানে হচ্ছে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমের ব্যবহারটা কিছুটা কম, মাত্র 7%। তো যেখানে স্লিপ ড্রাফট ছিল 80%। তো এটার কাউন্ট রেঞ্জও কিছুটা কম, 4.8 থেকে 12 পাউন্ডস পার স্পাইন্ডেল। একটু ফাইনার কাউন্ট হচ্ছে করা হবে অ্যাপ্রন ড্রাফট দিয়ে। 110টা স্পিন্ডেল থাকে সাধারণত, এবং প্রত্যেকটা স্পিন্ডেলের মধ্যে দূরত্ব থাকে হচ্ছে 4 and 1/4 ইঞ্চ, 1/4 ইঞ্চ। রিচ হচ্ছে 10.5 ইঞ্চ। ম্যাক্সিমাম ফ্লায়ার স্পিড 4750। আর যদি আমি একটু হায়ার পিচের মেশিন ব্যবহার করি, 4 and 3/4 ইঞ্চ ব্যবহার করি, তাহলে 6 থেকে 16 কাউন্ট পর্যন্ত ইয়ার্ন বানানো যাবে। এবার দেখি কি কি কম্পোনেন্ট আছে আমাদের এখানে। এটা হচ্ছে আমার এই অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমের একটা হচ্ছে বেসিক তোমার অ্যানিমেশন। আগে আমরা কম্পোনেন্ট গুলিকে একটু চিনে নেই, তারপরে আমরা ভিডিওতে যাব। সবার প্রথম হচ্ছে পিছনে রিটেনিং এবং রিটেনিং প্রেসিং, সবার সামনে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং। এটা নিয়ে তো কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে আগে মাঝখানে কিছু মিড ড্রাফট রোলার, আইডেলার রোলার, তারপর হচ্ছে ব্রেস্ট প্লেট, এগুলি ছিল। আর এখানে হচ্ছে ফাইবারের মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য অ্যাপ্রন থাকে। মূলত এই জন্যই এটার নাম হচ্ছে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেম। এই যে একটু গাঢ় রঙের একটা দাগ দেখতে পাচ্ছি আমার কার্সার বরাবর, এটাই হচ্ছে সেই অ্যাপ্রন। এবং অ্যাপ্রনের ভিতরে অ্যাপ্রন প্লেট থাকে। আমরা একটু পরে ভিডিওতে দেখবো যে অ্যাপ্রন প্লেটটা দেখতে কিরকম। আর অ্যাপ্রনটা মোশন পায় হচ্ছে একটা রোলার থেকে। এই রোলারটার নাম হচ্ছে স্নার্লড রোলার। আমি মাউসের কার্সার দিয়ে যে রোলারটা দেখাচ্ছি সেটাই হচ্ছে স্নার্লড রোলার। স্নার্লড রোলার নাম হওয়ার কারণ হচ্ছে এটার সারফেসটা স্মুথ না, বরঞ্চ এর গায়ের মধ্যে ছোট 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 ডট বসানো আছে। ডট বসানো থাকার কারণে, ডটেড হওয়ার কারণে সারফেসটা যেটা হয়, এই রোলারটা যখন মোটর থেকে মোশন নিয়ে ঘুরে, তখন যেহেতু এটার সারফেসটা ডটেড, সেহেতু এটা খুব শক্ত করে গ্রিপ করে এই অ্যাপ্রনটাকে হচ্ছে ধরে রাখতে পারে। আর অ্যাপ্রনের জন্য যেন একটা প্রপার টেনশন বজায় রাখা হয়, সেজন্য একটা এখানে ডেড ওয়েট ব্যবহার করা হয়। এই যে এখানে একটা গোল দিয়ে ডেড ওয়েটটাকে বোঝানো হয়েছে। আর উপরে তো টপ প্লেট আছেই, টপ প্লেট আছেই। আর টপ আর্মও বলতে পারি আমরা এটাকে। তোমরা প্রশ্ন করতে চাইলে কেউ হাত তুলো। তোমাদের কোন এক ভাই, ওর এখান থেকে বেশ নয়েজ আসছিল। আচ্ছা, তাহলে টপ অ্যাপ্রন এবং হচ্ছে টপ আর্ম, তারপর নিচে হচ্ছে অ্যাপ্রন, অ্যাপ্রনের ভিতরে অ্যাপ্রন প্লেট। অ্যাপ্রন মোশন পায় স্নার্লড রোলার থেকে, আর অ্যাপ্রনকে উপযুক্ত টেনশন দেওয়া হয় একটা ডেড ওয়েটের মাধ্যমে। এখন আমরা এই কম্পোনেন্ট গুলিকে একটু দেখার চেষ্টা করি। A positively driven apron driven by a snarled roller and guided by an apron plate with two free moving rollers. The apron plate has two recess slots for controlling long fibers. C. A drawing roller with fine grooves. The top arm holds a grooved retaining roller, a fixed apron plate with light spring loading, and a rubberized drawing pressing roller with cot. The top arm is specially loaded by an external coil spring. This spring pressure is distributed to the drawing pressing and retaining pressing rollers. For 4¼ inch AD frame, there is a specially designed conductor at the back of the retaining rollers. This allows entry of thinner slivers weighing between 90 to 100 pounds per spindle. The traverse motion is actuated on the mid conductor. কন্ডাক্টর মানে কিন্তু এখানে কন্ডেন্সার, ওরা কন্ডাক্টর বলছে, আমরা এটাকে কন্ডেন্সার হিসেবে জানি। Prior to entry of sliver to the apron zone.
there is a floating conductor in front of the drawing roller which align the position of sliver with the traversing conductor at the mid zone. এটা হচ্ছে সেই ডেড ওয়েট টেনশন অ্যাপ্লাই করার জন্য। ওই পিছনে স্নাল রোলার, এটা দেখেও বোঝা যাচ্ছে সারফেসটা মোটেও স্মুথ না। And an apron plate with two free moving rollers. The apron plate has two recess slots for controlling long fibers. Date spindle with oil circulation slot. It can be 6-inch. এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভি গ্রুভ রোলার ড্রাফট স্পিনিং সিস্টেম। তো অ্যাপ্রনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু মাঝখানে অ্যাপ্রন বেসড একটা হচ্ছে ফাইবার গাইডেন্স সিস্টেম সেখানে ছিল। এখানে ফাইবারকে গাইড করার জন্য কিছু ভি গ্রুভ রোলার বসানো হবে, অর্থাৎ রোলারগুলি এমন হবে যে রোলারগুলির মাঝখানে ভি শেপের গ্রুভ বসানো থাকবে। ভি শেপের গ্রুভ বলতে আমরা বোঝাচ্ছি যে হচ্ছে ভি শেপের, আচ্ছা একটা হাত আসছে, দাঁড়াও তোমার আমি আনমিউট করি। স্যার হ্যাঁ, বলো। আগের যে স্পিনিং সিস্টেমটা ছিল অ্যাপ্রন ড্রাফটে, ওইটার স্যার লাস্ট একটা পয়েন্ট ছিল যে To achieve ডিসটেন্সের সাথে কাউন্টের একটা রিলেটেড। কোথায় বলো তো? স্যার অ্যাপ্রন ড্রাফটিং সিস্টেমে স্যার হ্যাঁ বলো। লাস্ট একটা পয়েন্ট ছিল, এটা গ্রিন একটা স্লাইডে দেখেছিলাম স্যার। ও আচ্ছা, স্লাইডে, হ্যাঁ দাঁড়া আমি একটু দেখাচ্ছি। জি স্যার, গ্রিন একটা স্লাইডে কয়েকটা পয়েন্ট দেওয়া ছিল, ক্রাইটেরিয়া মানে বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার লাস্ট একটা পয়েন্ট ছিল যে পিচ ডিসটেন্স বেশি হলে হ্যাঁ হ্যাঁ কাউন্টের একটা ভেরিয়েশন দেখতে পেয়েছিলাম স্যার, ইয়ার্ন হুম, কাউন্ট। হুম, তো স্যার পিচ ডিসটেন্সের সাথে কাউন্টের ভেরিয়েশনটা রিলেশনটা কি, এটা স্যার বুঝতে পারতেছিলাম না। যদি আমি হচ্ছে এখানে দেখো তুমি এটা তো ডিরেক্ট সিস্টেম তাই না? তার মানে 12 চাইতে 16 কাউন্ট কি কোর্সার, 12 পাউন্ডস পার স্প্যান্ডেলের চাইতে 16 কাউন্ট হচ্ছে কোর্সার ইয়ার্ন। তো যখন আমি হচ্ছে কোর্সার ইয়ার্ন হচ্ছে প্যাকেজের মধ্যে পেঁচাবো, ধরা যাক আমি সেম অ্যামাউন্টের ইয়ার্ন যদি কোর্সার হয় তাহলে সে কি করবে, সে কিন্তু বেশি জায়গা দখল করবে। বোঝা যাচ্ছে কি? আমার কথা কি শুনতে পেয়েছো? যদি জি স্যার। কাউন্টার হচ্ছে মোটা হয়, কোর্সার হয়, তাহলে সে কিন্তু একটা বড় জায়গা দখল করবে। এই কারণেই তাকে হচ্ছে বেশি জায়গা তাকে হচ্ছে দিতে হবে। জি স্যার বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা দেখি ভি গ্রুপ রোলার ড্রাফট সিস্টেম। 80 স্পিন্ডেল, 6 ইঞ্চ হচ্ছে তার পিচ। সবচেয়ে কোর্সার ইয়ার্নের জন্য এটা ব্যবহার করা হয় স্যাকিং ওয়েফট। 10% মার্কেট শেয়ার, ইয়ার্ন কাউন্ট সবচেয়ে কোর্সার একদম 48 পাউন্ডস পার স্পার, মানে অনেক কোর্সার। রিচ হচ্ছে 10 ইঞ্চ। ফ্লায়ার স্পিড 2400 আরপিএম হতে পারে, 2800 আরপিএম হতে পারে। 2 drawing and 3 drawing system respectively. To achieve higher speed, more percentage of long jute should be used. To achieve higher production, presently better batch composition for sacking rope with 60% long jute is used. Let us now see the piecing of yarn in case of its break. Piecing is done by taking yarn from the running bobbin or from an external bobbin.
The yarn is then fed over the drawing pressing roller. It gets overlapped and twisted with the drafted fiber mass. Thus, the new yarn formation continues. The grist of the piecing portion is just the double of that of the yarn being spun. We are observing the feed of the sliver over the positively driven creels. Here also, the পজিটিভলি ড্রিভেন মানে হচ্ছে সে নিজেই মোশন পায়। পজিটিভলি ড্রিভেন ক্রিলস তার মানে ক্রিলের ট্রান্সপোর্ট রোলারগুলি নিজেরাই হচ্ছে মোটর থেকে মোশন পায়। এটা হচ্ছে পজিটিভলি ড্রিভেন শব্দটার অর্থ। change of draft or twist is done using draft or twist pinions respectively. The drafting zone consists of A. Retaining and retaining pressing rollers, B. V condenser, ভি কন্ডেন্সার কারণ এই কন্ডেন্সার রোলারের মধ্যে হচ্ছে তোমার ভি শেপের খাঁজ কাটা থাকে। C. V draft rollers, D. Self-weighted idler roller, E. Drawing and drawing pressing rollers. In the drafting zone, prior to the entry of sliver, তার মানে এই দুইটা হচ্ছে রিটেইনিং এবং রিটেইনিং প্রেসিং এই দুইটা রোলার। তারপর এটাই হচ্ছে ভি শেপড কন্ডেন্সার রোলার। দেখো এটার গায়ের মধ্যে খাঁজ কাটা আছে, ভি শেপের খাঁজ কাটা আছে এখানে। to the nape of the drawing rollers, a pair of groove স্যার স্যার ওই যে গত ইয়েতে স্যার যে পিসিংটা দেখাইলো না স্যার, রং টাইপের পিসিং, জি জি স্যার ওটা রং পিসিংটা স্যার বুঝলাম না স্যার। রাইট পিসিংটা স্যার বুঝতে পারছি, বাইরে এনে স্যার ওটা কেটে আবার দিয়ে দেয়, কিন্তু রং স্যার পিসিং রং হচ্ছে পিসিং কেন যখন বলা আমি হচ্ছে স্যার অনেক প্রথম অনেক ক্ষেত্রে? পিছনের রোলার থেকে, যেমন ধরো এই মেশিনেই আমি যখন পিসিং করব তখন আমি যদি ইয়ার্নটাকে নিচ থেকে টেনে নিয়ে এসে এই ভি গ্রুপ রোলারে এনে ছেড়ে দেই তাহলে কি হবে বলতো? ভি গ্রুপ রোলারে আগে থেকেই তো ফাইবার ছিলই। প্যাচ লাগে যাবে স্যার। হ্যাঁ না, ফাইবারের সংখ্যা বেশি হয়ে জি যাবে। স্যার। একটা ইয়ার্ন তুমি এনে দিছো, ওই ইয়ার্নের সাথে আরো অনেকগুলি অ্যাডিশনাল ফাইবার যোগ হয়ে যে জায়গায় পিসিং করা হয়েছে সেই জায়গায় অনেক বড় একটা থিকনেস তৈরি হয়ে যাবে। সেই জি জন্য স্যার। এটাকে বলা হচ্ছে রং পিসিং। তাহলে স্যার মানে তাহলে স্যার রাইটটা কেমন হবে স্যার? রাইটটা হচ্ছে আরো সামনে দিতে হবে, আর এত পিছনে দিলে হবে না। সর্বোচ্চ তুমি দেখা যাবে যে হয়তো ড্রয়িং প্রেসিং রোলারের ওইখানে ছেড়ে দিবা। এর আগে যে মিড ড্রাফট রোলার ওদিকে ছাড়া যাবে না। যতটা জি সম্ভব স্যার। ওভারল্যাপিং কম করে দিতে হবে আর কি, কম করে পিসিং করতে হবে। যেমনটা স্যার। কটনে আমরা করি। কটনে কিন্তু যদিও আমরা যে ভিডিওতে দেখছিলাম, তুমি ছিলে কিনা আমি জানি না, ভিডিওতে দেখাচ্ছিল হ্যাঁ যে স্যার। তিনি হচ্ছে ড্রাফটিং জোনের পিছনে নিয়ে ছেড়ে দিচ্ছিলেন রোলারটা, কিন্তু হ্যাঁ স্যার। হ্যাঁ মেশিনের ভিডিওটা। কিন্তু আবার যখন আমরা হচ্ছে পিসিং এর ভিডিও দেখছি যেটা ওয়ার্কাররা করতেছে নিজেরা, ওয়ার্কাররা কিন্তু ড্রাফটিং জোনের রোলারে ছাড়ে না, রোলার থেকে বের হয়ে আসার পরে হচ্ছে পিসিং করে। এটা আমি তখন বলছিলামও, কারণ যদি ড্রাফটিং রোলারের পিছনে নিয়ে ফ্রন্ট রোলারের পিছন থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ফ্রন্ট রোলারের পিছনের ফাইবারগুলির সাথে নতুন ইয়ার্নটা মিলে একটা থিক প্লেস তৈরি করে ফেলবে। ওকে স্যার। এই জন্য কটনের ক্ষেত্রে যেটা হয়, রোলার থেকে যখন ফাইবারগুলি বের হয়ে আসে তখন হচ্ছে তাকে পিসিং করে, ওই জায়গায় পিসিং করে যেন এই থিক প্লেসটা কম হয়। drafting rollers with a self-weighted idler roller are used to control the short fibers. এই যেটা হচ্ছে আইডেলার রোলার, উপরের ছোটটা আইডেলার রোলার। Idler roller ensures easy movement of long fibers without break or obstruction, while exerting restraining actions on the movements of the short fibers as we are observing. The yarn passes through the warp cap hole and then through the Baxter flyer. Ultimately, the yarn is wound on bobbing. এই হচ্ছে মোটামুটি আমাদের ভি গ্রুপ রোলার ড্রাফট সিস্টেম। সুতরাং হচ্ছে একটাই পার্থক্য এখানে, যে ভি গ্রুপ রোলার ড্রাফট সিস্টেম যদি হয় তাহলে হচ্ছে এক্ষেত্রে আমাদের ড্রাফটিং জোনের মধ্যে মাঝখানে ভি গ্রুপ শেপওয়ালা ভি গ্রুপ বসানো হচ্ছে কিছু রোলার দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের এখানে পার্থক্য।
তো যদিও হচ্ছে ড্রাফটিং সিস্টেমের ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী পার্থক্য তৈরি হবে, কিন্তু বাকিগুলি টুইস্টিং বা ওয়াইন্ডিং, প্যাকেজ বিল্ডিং এইগুলি সিস্টেম কিন্তু প্রত্যেকটার মধ্যেই হচ্ছে সেমই থাকবে। এখন আমরা হচ্ছে আরেকটা একটু মেশিন দেখবো, যে বিশেষ করে এই মেশিনগুলো তো হচ্ছে যে সিঙ্গেল ইয়ার্ন আমরা বানালাম, কিন্তু কখনো কখনো আমরা কিন্তু আসলে কখনো কখনো আমরা যে সমস্ত জায়গায় জুট ইয়ার্ন ব্যবহার করি, ধরা যাক কোনো তোমার বাঁধার কাজে, কোনো কিছু বাঁধার কাজে, প্যাকেজিং এর কাজে, তখন কিন্তু আমরা দেখা যায় বেশিরভাগ সময় অনেক সময় আমরা মাল্টিপ্লাই ইয়ার্ন ব্যবহার করি। একাধিক হচ্ছে জুট ইয়ার্ন মিলে একটা ইয়ার্ন তৈরি করে। এটা কটনের ক্ষেত্রে এই টার্মটা আছে যে মাল্টিপ্লাই ইয়ার্ন, সিঙ্গেল প্লাই ইয়ার্ন, মাল্টিপ্লাই ইয়ার্ন। সিঙ্গেল প্লাই মানে হচ্ছে একটা ইয়ার্ন মানে একটা ইয়ার্নই। মাল্টিপ্লাই ইয়ার্নে যেটা করা হয়, একাধিক ইয়ার্ন মিলে একটা ইয়ার্ন হয়। তো সেই মাল্টিপ্লাই ইয়ার্ন যদি হয়, যেমন ধরো যে আমরা যদি বলি টু প্লাই, টু প্লাই মানে হচ্ছে দুইটা সিঙ্গেল ইয়ার্ন মিলে একটা ইয়ার্ন তৈরি করা হয়েছে। যদি আমরা বলি থ্রি প্লাই ইয়ার্ন, তার মানে হচ্ছে তিনটা ইয়ার্ন মিলে একটা ইয়ার্ন তৈরি করা হয়েছে, এরকম। তো যদি আমার এরকম প্লাইং করতে হয়, টু প্লাই বা থ্রি প্লাই বানাতে হয়, তখন আমার আলাদা একটা টুইস্টিং মেশিন লাগে, যেখানে আমি একাধিক ইয়ার্নের প্যাকেজকে একসাথে করে একটা ইয়ার্ন বানাবো। তো এই টুইস্টিং মেশিনটা দেখতে কিরকম সেটা একটু আমরা দেখে নিই। Twisting frame. Contrary to a spinning frame, it has only twisting and winding zones. এখানে কিন্তু কোনো ড্রাফটিং জোন নাই, খেয়াল করো উপরে কোনো ড্রাফটিং জোন নাই, শুধু একটা টুইস্টিং জোনের জন্য একটা ফ্লায়ার আছে ব্যাস। কারণ এখানে তো আর ড্রাফট করার দরকার নাই, শুধু দুইটা সিঙ্গেল ইয়ার্ন নিবে এবং দুইটা সিঙ্গেল ইয়ার্নকে টুইস্ট করে ছেড়ে দিবে। এই জন্য শুধুই টুইস্টিং জোন, একটা ফ্লায়ার, আর কিচ্ছু নাই। Instead of drafting zone, only a delivery arrangement has been incorporated. Drive and building motions are similar to a flyer spinning frame, excepting the rotational direction of the flyer, which is anti-clockwise. In the twisting zone, either a two-legged flyer or a Baxter flyer is used. Here, a two-legged flyer is seen being used. The flyer speed is around 2000 RPM. It has 80 spindles. Two or more single yarns are fed to the machine separately, either from a spool or a bobbin, which is placed on a creel situated at the frontal side of the machine. The yarn comes by end-on delivery over the twister head. Creel on the machine top is also used in some machines. Here we are observing that two single yarns, each of 8 pounds per spindle, are being fed from the creel through tensioning device. And porcelain guides. After passing through the porcelain guides on the machine, two yarns enter into the twisting zone. Here, knot has not been given so as to allow it for proper knotting at winding. The flyer is moving in the anti-clockwise or S direction, so the plying of yarns occurs with twist in S direction. One rotation of flyer imparts one twist. Winding of the plied yarn on the bobbin occurs due to the difference of flyer and bobbin speed. We see the safety guard has not been provided on the driving wheels. There should be a guard to avoid accident. আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের মেশিনের ব্যাপারে। আমাদের অবশ্য এই জুটি স্পিনিং, এখানে দুইটা সহজ ম্যাথমেটিক্যাল টার্মও আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেমও আছে। প্রথমে আমি বলে দিই যে এখান থেকে কি কি পড়বো জুটি স্পিনিং থেকে। জুটি স্পিনিং থেকে আমরা পড়বো হচ্ছে 1, টপিক নাম্বার 1, তারপর হচ্ছে 3, 4, 5, এই চারটা। 1, 3, 4, 5
এই 4টা টপিক হচ্ছে আমরা পড়বো। 1 3 4 5। আর শীট যদি দেখি তাহলে এটা হচ্ছে 1, এই যে ইসেনশিয়াল টাস্ক অফ স্পিনিং প্রসেস, ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং। তারপরে হচ্ছে এই ড্রাফটিং সিস্টেম যেগুলো আমরা পড়লাম এখন, ওগুলি এখানে বলা হয়েছে, এটা লাগবে না। পরীক্ষার প্রিপারেশনের জন্য নেওয়ার প্রয়োজন নেই, কেউ ওই মাথায় ওই 3টা সিস্টেম মনে রাখো তাহলেই চলবে। যে স্পিন ড্রাফট, তার স্লিপ ড্রাফট, তারপর হচ্ছে অ্যাপ্রন ড্রাফট, আর একটা হচ্ছে ভি গ্রুভ রোলার ড্রাফট। আর টুইস্টিং মেকানিজম কিভাবে কাজ করে এটা তো আমাদের লাগবে ডায়াগ্রাম সহ, টুইস্টিং মেকানিজমটা কিভাবে কাজ করে। আরেকটা যেটা সেটা হচ্ছে ওয়াইন্ডিং, ওয়াইন্ডিংটাও আমাদের লাগবে, যে ওয়াইন্ডিংটা কিভাবে কাজ করে। এটা তো আমরা দেখে আসলাম, এই যে হার্ট ক্যামের সাথে হচ্ছে হার্ট লিভার, এর সাথে করে নিচে করে হচ্ছে বিল্ডার, অর্থাৎ হচ্ছে এটা কি বলে, ববিন রেল। তো এটা আমরা মাত্র এই ছবিটা দেখে আসছি একটু আগে অ্যানিমেশন হিসেবে। সবার পিছনে যেটা আছে যে আমাদের কিছু ছোট দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। যেমন প্রথম ম্যাথটা হচ্ছে, আসলে এটা জুট স্পিনিং এর অঙ্ক, কিন্তু যেহেতু আমরা এখানে ফ্লায়ার আছে আমাদের মেশিনে, তো মেশিনে যদি ফ্লায়ার থাকে তাহলে ডেলিভারি স্পিড বের করার ফর্মুলা কিন্তু হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মেশিনে যদি আমাদের হচ্ছে ফ্লায়ার থাকে তাহলে সেই হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। মেশিনে যদি আমাদের ফ্লায়ার থাকে তাহলে ডেলিভারি স্পিড বের করার ফর্মুলা হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, এবং তার ইউনিট হবে হচ্ছে লেংথ পার ইউনিট টাইম। তো সেই মতো আমরা যদি এখানে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই দিয়ে কাজ শুরু করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ, বাকি অঙ্ক পুরাটি আগের মতো। তবে এই অঙ্কটাতে যেটা দেওয়া আছে দেখো সবই ঠিক আছে, কিন্তু একটা টার্ম আছে যে নতুন, কে ফ্যাক্টর 12। কে ফ্যাক্টরটা হচ্ছে, আমরা এর আগে কটনের যখন অঙ্ক করেছি তখন কিছু কিছু অঙ্কে তোমার হচ্ছে টিপিআই দেয়া থাকতো না, হয়তো তোমার মনে আছে। টিপিআই না দিয়ে সেটা হচ্ছে টিএম দেওয়া থাকতো, টুইস্ট মাল্টিপ্লায়ার। তো টুইস্ট মাল্টিপ্লায়ার হচ্ছে দিলে যেটা হয়, আমরা যেভাবে অঙ্ক করব তখন আমাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হয়। ফর্মুলাটা হচ্ছে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম ইন্টু রুট ওভার কাউন্ট। এটা ইনডিরেক্ট সিস্টেমের জন্য। আর যদি কাউন্ট হচ্ছে ডিরেক্ট সিস্টেমে দেওয়া থাকে তাহলে ইউনিটটা হয় এরকম, টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট, যদি এটা হচ্ছে তোমার ইয়েতে দেওয়া থাকে, ডিরেক্ট সিস্টেমে দেওয়া থাকে, টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট। তো কটনে আমরা যেটা দেখেছি টুইস্ট মাল্টিপ্লায়ার, এই টার্মটাকে এখানে বলা হয়েছে কনস্ট্যান্ট ফ্যাক্টর বা কে ফ্যাক্টর। তো একই জিনিস, কে ফ্যাক্টর যেভাবে আমরা এর আগে টুইস্ট মাল্টিপ্লায়ার দিয়ে যেরকম ক্যালকুলেশন করেছি, এখানেও কে ফ্যাক্টর দিয়ে একই রকম ভাবে আমরা ক্যালকুলেশন করব, আর কোনো পার্থক্য নাই। যেহেতু জুটের কাউন্ট পাউন্ডস পার স্পাইন্ডেল, এটা ডিরেক্ট কাউন্ট, তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলা ব্যবহার করব টিপিআই ইজ ইকুয়াল টু কে ফ্যাক্টর বাই রুট ওভার কাউন্ট। আবারও বলে দিই, কে ফ্যাক্টর আর টুইস্ট মাল্টিপ্লায়ার দুইটা একই জিনিস। তো টিপিআই ইজ ইকুয়াল টু কে ফ্যাক্টর বাই রুট ওভার কাউন্ট, টিপিআই এর মান বের হয়ে যাবে, পরে তোমরা স্বাভাবিকভাবে যেরকম অঙ্ক করো এরকম করে ফেলবা। এক্ষেত্রে আর কোনো পার্থক্য নাই, তোমাদের কাজ হচ্ছে এটা বাসা থেকে করা। নিতান্তই কোনোটা যদি না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করো, আর না বুঝার কিছুই নেই, আগের অঙ্কটাই, শুধু টিএম এর জায়গায় কে ফ্যাক্টর শব্দটা ব্যবহার করা হয়েছে, আর কোনো পার্থক্য নাই। এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস এখানেই শেষ। সামনের ক্লাস থেকে তোমাদের রিভিউ শুরু হবে, আমি একটু রিভিউ নিয়ম কানুন বলে দিই। এর আগে এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। জুট নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, জুট নিয়ে কোনো প্রশ্ন নাই, তাহলে আমি একটু বলে দিই যে রিভিউ কিভাবে হবে। কারো প্রশ্ন থাকলে হাত তুলো। তোমরা কোন সেকশন আসছো? কোন সেকশন আসছো তোমরা? টু পারসন রেজ হ্যান্ড। আচ্ছা, আমি তোমাদের সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি। এবার বলো। স্যার সেকশন 3 আমরা। সেকশন 3। আচ্ছা, তাহলে আমি বলে দিই যে তোমাদেরকে কিভাবে মানে রিভিউ ক্লাসে আসতে হবে।
তোমাদের সেকশন 3 এই তো এখানে, এই যে তোমাদের জন্য যে 181 টেক্সটাইল 3, এখানে গিয়ে তোমরা হচ্ছে অনলাইন লেকচার 4 পর্যন্ত বা অনলাইন লেকচার 5 পর্যন্ত হচ্ছে তোমরা দেখে আসবা আগামী ক্লাসের আগে। আগামী ক্লাসের আগে তোমরা হচ্ছে লেকচার 3 পর্যন্ত দেখে আসবা, সরি অনলাইন লেকচার 4 পর্যন্ত দেখে আসবা। তো 4 পর্যন্ত দেখে আসলে তখন এর মাঝখানে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। আগে থেকেই বলে দিচ্ছি, দয়া করে তোমরা হচ্ছে এসে এরকম বলবা না যে, না পড়ে এসে এরকম বলবা না যে স্যার আমরা কম্বিং সিকোয়েন্স বুঝি না, এটা একটু বুঝাই দেন। এভাবে বলার মানে হচ্ছে তোমরা পড়ে আসো নাই, ফাঁকিবাজি করতেছো। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে অনলাইন লেকচার 4 আছে, অনলাইন লেকচার 4 পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখে আসবা, কারণ ওখানেই বিস্তারিতভাবে বলা আছে। হ্যাঁ, প্রত্যেকটা টপিক ওখানে বিস্তারিত আলোচনা করা আছে। যদি কোনোটা না বুঝো তখন সেটা আমাকে বলবা যে স্যার আমি হচ্ছে এইগুলি বুঝেছি, কিন্তু এই 8 লাইন বুঝেছি কিন্তু এই 3 লাইন বুঝি নাই। ঠিক আছে, আমাকে এভাবে বলতে হবে। যদি তোমরা হচ্ছে নিজেরা পড়ে আসো এবং আমাকে হচ্ছে ওইভাবে জিজ্ঞেস করো তাহলে আমরা রিভিউতে যাব। আর যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আর আমি রিভিউ করে কি করব? তো নিজেরা হচ্ছে এটা একটু স্টাডি করে আসবা অনলাইন লেকচার 4 পর্যন্ত নেক্সট ক্লাসে। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আর কোনো প্রশ্ন আছে কি? স্যার এক্সাম কবে হবে স্যার, মানে নাকি অফলাইন যখন হবে এক্সাম স্যার? হচ্ছে আমি হচ্ছে যেটা হতে পারে সেটা ইয়ের পরে, ঈদের পরে। তোমরা কোনো ডেট পাইছো নাকি? না স্যার। না কিভাবে স্যার। নিতে পারেন স্যার? কিভাবে নিতে পারেন স্যার? কিভাবে নিতে পারি, কিভাবে নিতে পারি এটা হতে পারে যে কোনো একটা অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টের সাথে হচ্ছে তোমার এই ইয়ে থাকবে, তোমার কি বলে, অ্যাসাইনমেন্ট দিব, তারপরে হচ্ছে তোমার প্রেজেন্টেশন থাকবে। এই তো মোটামুটি এগুলা। আর একটা হচ্ছে তোমাদের কোনো রিটেন পরীক্ষা হতে পারে। এই তো। স্যার রিটেন পরীক্ষা? হ্যাঁ, রিটেন। মনে করো আমি তোমাদেরকে একটা ওপেন বুক এক্সাম টাইপের কোশ্চেন দিয়ে দিব, ঠিক আছে? তোমরা হচ্ছে নির্দিষ্ট সময় থাকবে, এই সময়ের মধ্যে তোমাদের হচ্ছে এই এক্সাম কমপ্লিট করে আমাকে হচ্ছে সেটা মেইল করে দিতে হবে বা কোথাও জমা দিতে হবে আর কি। হয় মেইল করে দিবা বা কোনো গুগল ক্লাসরুমে হচ্ছে জমা দিবা, এরকম হবে। এই দুশ্চিন্তার কোনো কারণ নাই, আহামরি স্যার করতে হবে না। ওপেন বুক স্যার বলতেছে তো আমরা কখনো দেইনি আর কি, এর জন্য স্যার ভয়। ওপেন বুক মানে তুমি যেটা বই দেখে অ্যান্সার করতে পারবে আর কি। কিন্তু শুনছি তো স্যার স্যার এটা তার খুব মানে টাফ স্যার এটা হয় অনেক স্যার। ডিফিকাল্ট হবে স্যার, মানে এমন কোশ্চেন করবেন স্যার যেটা খুঁজেই পাবো না স্যার। না না, এরকমটা না। যেটা তুমি খুঁজে পাবে কিন্তু হচ্ছে মানে তোমাকে নিজে থেকে লিখতে হবে আর কি। এটাই, বই থেকে হচ্ছে হুবহু কপি করে দিলে অ্যান্সার হয়তো আসবে না। এই অনলাইন থেকে করে দিলে স্যার? অনলাইন থেকে করে দিলে আরো আসবে না। স্যার তাহলে তো মানে টাফই তোমাকে স্যার। এটা তো তাহলে টাফ স্যার, এটা তো স্যার পরীক্ষা দেওয়া হচ্ছে অনেক স্যার এই কঠিন স্যার। জিনিসটা অনেক টাফ হয়ে যায়, স্যার কারণ পড়ে পরীক্ষা দেওয়ার থেকে স্যার এটা আরো বেশি কঠিন স্যার। না, কঠিন হবে কেন? তুমি যা বুঝছো তাই লিখবা। স্যার নিজে থেকে লেখার স্কিলটা অনেকেরই সেরকম ভাবে নাই। আর স্যার হ্যান্ড রাইটিং স্যার, ফ্রি আমার হ্যান্ড রাইটিং নিজেরই স্যার, নেই। এটা তো স্যার খুবই খারাপ স্যার এমনিতে। ওইটার সমস্যা কি? ওইটার বিশেষ কোনো সমস্যা নেই। স্যার একটা কোশ্চেন স্যার মানে এভাবে স্যার রিভিউ করতে পারবেন স্যার, মানে কি রকম কোশ্চেন হয় স্যার অ্যাকচুয়ালি? কিরকম কোশ্চেন হয় আমি তো কখনো করি নাই, চিন্তা ভাবনা করে দেখতে হবে। তুমি আপাতত তুমি তোমার কাজ করো। স্যার আমরা একটা ডেমো পরীক্ষা নিতে পারি স্যার এভাবে স্যার? হ্যাঁ দিও। স্যার পরীক্ষা না স্যার, আপনি কোশ্চেন প্যাটার্নটা স্যার একটু দিয়েন স্যার, তাহলে স্যার হবে স্যার, আমরা ওইভাবে স্যার প্রিপারেশন নিব। আচ্ছা, তো আপাতত তোমাদের কাজগুলা করো। তোমাদের কাজ হচ্ছে অনলাইন লেকচার 4 পর্যন্ত দেখে আসা। শোনো, পরীক্ষা যেরকমই হোক তুমি যদি পারো তাহলে তোমার জন্য সমস্যা নেই, আর যদি না পারো তাহলে পরীক্ষা হাতের মোয়া বানাই দিলেও তো পারবা না। কাজে হচ্ছে ওই চিন্তা বাদ দাও, তোমার কাজ যেটা সেটা করো। সেটা হচ্ছে অনলাইন লেকচার 4 পর্যন্ত দেখে আসো, কোনটা কোনটা বুঝো না আমারে জিজ্ঞেস করো। হ্যাঁ, এরকম পাইকারি প্রশ্ন করবা না দয়া করে যে হচ্ছে স্যার কম্বিং সিকোয়েন্সটা আবার একটু বুঝাই দেন। হ্যাঁ, এরকম পাইকারি প্রশ্ন করবা না। বরঞ্চ এটা বলবা যে স্যার আমি এই সিকোয়েন্সটা বুঝি না, এটা বুঝাই দেন, এরকম প্রশ্ন করবা। ঠিক আছে? তাহলে হচ্ছে রিভিউ ক্লাসটা খুব চমৎকার হবে, প্রাণবন্ত হবে। আমারও রিভিউ ক্লাস নিয়ে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আর কোনো প্রশ্ন না থাকলে তোমরা হচ্ছে, আর পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই।
তো এই আর কি, সবাই এ প্লাস পাবে না অবশ্যই। স্যার মানে আমাদের তো অনলাইনে পরীক্ষা দেওয়া অবস্থা নাই। হ্যাঁ, আমরাও অনলাইনে পরীক্ষা নিয়ে অভ্যস্ত না, কিন্তু কি আর করা। তোমার কি ধারণা তাহলে আমরা স্যার ডেইলি কম্প্রোমাইজ অনলাইনে করতে পরীক্ষা হবে নিই? স্যার, স্টুডেন্ট আর স্যারের মধ্যে একটা কম্প্রোমাইজ থাকতে হবে। কিছুটা তো আছেই, নয়তো তোমাদেরকে অ্যাটেন্ডেন্স নিয়ে কম্প্রোমাইজ দিতাম না। জি স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, সুতরাং হচ্ছে এমন কিছু আবার আবদার করে বসো না যেটা তোমার জায়গা থেকে করাটা উচিত হবে না, তাইলে মনে হয় খুব ভালো হয়। তোমার সিজিপিএ কত? এই কে জানি কথা বললো, তোমার সিজিপিএ কত? যাই হোক, ও মনে হচ্ছে লাইন কেটে গেছে। মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। ওকে বলে দে ওর যদি সিজিপিএ 3.75 ও হয়, তার মানে হচ্ছে 75 এ প্রচুর কম্প্রোমাইজ আছে 1 নাম্বার 2 নাম্বারের। ওকে এটা মনে করাই দিও। সে আগে হয়তো টের পায় নাই, এই জন্য এখন কম্প্রোমাইজের বাণী শুনাইতেছে। তো তার ধারণা তার 3.75 তার একলার অর্জন। তো তার এই ভুল ধারণাটা ভাঙাই দিবা। স্যার আচ্ছা, তো যাই হোক, তো এটা আশ্বস্ত করি যে হ্যাঁ, এটা ঠিক সবাই হয়তো এ প্লাস পাবে না, সেই ধরনের কিছু হবেও না যেন সবাই হচ্ছে এক সাবজেক্টে 36 জনের মধ্যে 36 জন এ প্লাস পেয়ে গেল। তো এরকমটা হবে না, কিন্তু হচ্ছে যা হবে তোমাদের স্বাভাবিক যেরকম মানে তোমরা কেউ একটু বেশি পাও কেউ একটু কম পাও এরকমই হবে, কঠিন কিছু ইনশাল্লাহ হবে না, এই আর কি। তো তোমরা হচ্ছে তোমাদের কাজটা ঠিকঠাক মতো করো, এই যে এই রিভিউ যে পুরান লেকচার গুলো আছে ওগুলো একটু ঠিকঠাক মতো দেখে আসো, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। দিন শেষে প্রশ্ন আমি করব, খাতাও তো আমি দেখবো, জি স্যার। জি স্যার। এই আর কি। কাজে তোমার কাজ হচ্ছে তোমার পড়াশোনাটা তুমি ঠিকঠাক মতো করো। এই আপাতত তোমার উপরে কাজ অনলাইন লেকচার 4 পর্যন্ত দেখে আসো, এই যে 21/4/2020 এইটুক পর্যন্ত লেকচার গুলি দেখে আসো ভালো করে, সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো। এই ঠিক আছে তাহলে। স্যার প্রেজেন্ট নেওয়া বাকি ছিল। আচ্ছা, ওই যে চ্যাট বক্স আইডি লিখে দাও, আমি কি ব্লক করে রাখছি? চ্যাট বক্সটা স্যার ইউজেবল স্যার। হ্যাঁ, তাহলে এখন ওই যে ট্রাই করো, এখন পেয়ে যাবে। স্যার আইডি গুলো দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, চ্যাট বক্স আইডি গুলো দিয়ে দাও। আচ্ছা স্যার।